পয়েন্ট রয়েছে এই গোয়েন্দা রিপোর্টে, সেই তথ্যটা এবার একটু দর্শকদেরকে দেখাই। আপনি যে তথ্যটা পাঠিয়েছেন গ্রাফিক্স নাম্বার 5 একটু দেখাতে বলবো। কি উঠে এসেছে আর কি বলা হয়েছে? তাৎক্ষণিক বেশ কিছু সুপারিশ করা হয়েছে। কি? বিআরএসএফ এর নেটওয়ার্ক ধ্বংস করুন, মূল সদস্যদের চিহ্নিত করুন এবং আটক করুন। কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের কথা বলা হয়েছে, সেনানিবাসে কঠোর নজরদারি আরোপ করুন। সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ, বিদ্রোহীদের প্রচারণা দমন করুন। সেনাবাহিনীর মনোবল পুনর্গঠন করুন। অভিযোগ এবং বৈষম্য দ্রুত দূর করুন। বিএনপি আইএসআই সম্পর্ক ছিন্ন করুন। কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করুন। এই হচ্ছে গোয়েন্দা রিপোর্টে যা যা তথ্য দাদা আপনি পাঠিয়েছিলেন, আমরা সবটাই দেখালাম। এবং এই যে সুপারিশ যেগুলো করা হয়েছে, এটা তো যথেষ্ট মানে একটা বড় টেনশনের বিষয়। তার মানে কি আবার এইগুলোকে প্রয়োগ করতে গিয়ে আবার তো অস্থির হয়ে উঠবে বাংলাদেশের পরিস্থিতি? সেটা তো ডেফিনেটলি, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এই রিপোর্টের যে জায়গাতে সবচাইতে বেশি প্রশ্ন, আমার কাছে দুইটা জায়গাতে প্রশ্ন, যে প্রশ্নটা আসলে এখনো উত্তরগুলো পাচ্ছি না, সেটা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে যদি বিআরএসএফ অপারেটেড হয়, তারেক রহমানকে ফেরত আনার ব্যাপারে। এবং গত কালকের বা পরশুদিনের খবরে আমরা জানতে পেরেছি তারেক রহমান 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আসবেন। ফলে এই দুইটার একটা ক্লোজ কানেকশন নিয়ে আমার আসলে আমরা ভাবতে পারি যে তারেক রহমানকে ফেরানোর জন্য একটা আর্মির ভেতরে একটা গ্রুপ আপনাকে কেন করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার মাথাতে ঘুরপাক খাচ্ছে, যে সেনাবাহিনী প্রধানকে কি তাহলে সরকার নানানভাবে চেষ্টা করেছে সরানোর জন্য, এইটা করতে না পেরে সরকারের মদদেই কি বিআরএসএফ তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ ইউনূসই কি এই কামরুল হাসান যে পিএসওর কথা বলছে তার নেতৃত্বেই কি বিআরএসএফ করছে কিনা। যেহেতু ওয়াকারুজ্জামানকে তারা সরাতে ব্যর্থ হয়েছে, প্রেসিডেন্টকেও সরাতে তারা ব্যর্থ হয়েছে, তাহলে তারাই যেমন আপনার পাকিস্তানি আর্মি কি করে, যে তারা নিজেরা যে কাজটা করতে পারে না সেটা আইএসআই কে দিয়ে করায়। তো একইভাবে ইউনূস যে কাজটা করতে পারছে না, সেইটাই কি সৈনিকদের মাধ্যমে এবং কিছু অফিসারদের মাধ্যমে একটা বিপ্লবী সৈনিক সংস্থা করে পেছন থেকে কলকাঠি করছে কিনা। কারণ এই ঘটনাটার পরে ইউনূস সরকার তো বলতে পারবে যে না, আমরা তো এটা জানি না, আমরা এটা উদ্ধার করেছি। তো আমার কাছে এই দুইটা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এবং আইএসআই এর অপারেটিং এর ব্যাপারে এখানে দেখবেন যেখানে লেখা আছে হাই। এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই যেসব অফিসাররা ক্রমাগত বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের অফিসাররা আইএসআই এর লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে, আইএসআই এর অফিসাররা আপনার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যাচ্ছে, তাদের অফিস স্থাপন করেছে বাংলাদেশের প্যারা কমান্ডো ভবনে, এই সবকিছু মিলে এমন কি অবস্থা বাংলাদেশের আর্মির হয়েছে কিনা যে আইএসআই এখন নির্ধারণ করছে যে বাংলাদেশের আর্মি কিভাবে চলবে এবং চলবে না। সো এই টেনশনটা যদি বিরাজ করে, তাহলে কিন্তু আপনি একটা বিস্ফোরক কোনো ঘটনা দেখতে পারেন। এই সুপারিশ যেগুলো দিয়েছে লাস্টে আপনি যেগুলো বলছেন, এগুলোকে আসলে আমি খুব একটা কনসিডারেশন নিচ্ছি না। এটা তো খুবই স্বাভাবিক যে বিআরএসএফ এর অপারেশন আপনাকে বন্ধ করতে হবে, দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানকে ফেরানোর জন্যই কি শুধুমাত্র এই বিপ্লবী দল গঠন করা হয়েছে, নাকি তারেক রহমানের কথা বলে তারেক রহমানের ঘাড়ে বন্দুক রেখে ইউনূসই আসলে এখানে কোন ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে? এইটা কিন্তু একটা ভাবার বিষয় আমার কাছে মনে হচ্ছে। এখান থেকে একটা বড় প্রশ্ন, তাহলে এবার ওয়াকার কি করবেন? তিনি বুঝতেই পারছেন যে তাকে বের করে দেবার জন্য বা তাকে সরানোর জন্য একটা উদ্যোগ তো অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল, এমনকি তাকে জানে শেষ করে দেওয়া হতে পারে, এই খবরও বারবার আমরা সূত্র মারফত পেয়েছি, আপনিও বলেছেন। তাহলে তিনি কি এবার ভারতের মুখাপেক্ষী হচ্ছেন? ভারতের মুখাপেক্ষী হচ্ছেন কিনা এটা আমার জন্য বলা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এটা আমরা প্রশ্ন আকারেই রাখতে পারি। তবে একটা ব্যাপার তো সুনিশ্চিত যে ভারত বারবারই বলেছে, ভারতের সেনাপ্রধান বলেছে যে আমরা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা এটা মনিটর করেছি। এখন মানে এই আলাপটা করার একটা কিন্তু নেগেটিভ জায়গা আছে, সেটা হচ্ছে যে তাকে কিন্তু ভারতপন্থী, ভারতের সাথে যোগসাজশ করছে, এই ধরনের অপবাদও কিন্তু তাকে মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় যে ওয়াকারুজ্জামানের অবস্থাটা যেটা হয়েছে, যে এই লোকটি, আমি আপনাকে এর আগেও বলেছি যে এসসিআইএ অপারেটের একজন মানুষ, আমেরিকা যা বলবে তিনি তা করবেন, তা শুনবেন, এই জিনিসটার ব্যাপারে আমি খুবই কনফার্ম একটা ব্যাপার। এখন এইরকম একটা ব্যাকিং যদি কোনো মানুষের থাকে, সেই মানুষটা আসলে ভারতমুখী কোনো চিন্তা করবেন কিনা বা পাকিস্তানের ব্যাপারেও তার সিদ্ধান্ত কি হবে সেটা বলাটা খুবই মুশকিল। যেখানে আমি নিশ্চিত তিনি অত্যন্ত সিআইএ গাইডেড একজন ব্যক্তি, এবং আমার জন্য এটা বলাও কষ্টের এবং লজ্জার যে বাংলাদেশের এই সার্বভৌমত্ব প্রশ্ন চলে আসে, যে সেনাবাহিনীর একজন প্রধান তিনি এত বড় ঘটনাতে কোনো ব্যবস্থা নিতে পারছেন না,
তাকে বরঞ্চ বাংলাদেশে পরিষ্কারভাবে মনে করা হয় যে তিনি অত্যন্ত আমেরিকাপন্থী। এখন বাংলাদেশের সেনা প্রধান কেন বা আপনার আমেরিকাপন্থী হবে বা পাকিস্তানপন্থী হবে, ভারতপন্থী হবে, মায়ানমারপন্থী হবে, মানে কোনো পন্থী ছাড়া তিনি শুধু সেনাবাহিনী পন্থী বা বাংলাদেশ সেনাবাহিনী পন্থী কেন হতে পারলেন না? এই পুরো ঘটনাটা তিনি কেন আপনার আপনার তিনি এটাকে সলভ করতে পারলেন না? তিনি কেন 5ই আগস্টের তার হাতের উপর দিয়ে উঠলো, তার সৈন্যকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না? অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে। তবে একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলে রাখি যে আপনি জানেন যে সেনাবাহিনীর অনেক অফিসারের ব্যাপারে কথা উঠেছে যে 5ই আগস্টের আগে তারা হত্যা করেছে, তারা এটাতে জড়িত ছিল, এগুলা বলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনেক রকমের চেষ্টা করা হচ্ছে। তো ওয়াকারুজ্জামানের তো এটা বোঝা উচিত যে ওয়াকারুজ্জামানকে এখন কিছুই ইউনুস কিছু করতে পারছে না, বিকজ আর্মির সেনা প্রধান, এবং আর্মি যদি বেঁকে বসে তাহলে তার বিপদ আছে, ক্ষমতা তার শেষ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে একটু সুযোগ পেলে, জাস্ট সিম্পল একটু সুযোগ পেলে, অর্থাৎ ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে এখান থেকে নিয়ে আসা যায়, বাগে পাওয়া যায়, তাহলে সবার আগে বিচারটা তার হবে? এটা কি ওয়াকারুজ্জামান বুঝতে পারছে না? এটা আমি আর আপনি এত দূর থেকে বুঝে যাচ্ছি, আমাদের কাছে তারই ডিপার্টমেন্টের লোকেরা খবর পাঠাচ্ছে, তারই গোয়েন্দা সংস্থার লোকেরা খবর পাঠাচ্ছে। কি ইন্টারেস্ট রয়েছে যে তিনি ভেতরে বিদ্রোহ হচ্ছে সেটা জানার পরেও তিনি পদ আঁকড়ে বসে রয়েছেন? মানে আমার কাছে তো এটি একটা বিষয়ের ব্যাপার ইন্দিরাজি, সেটা হচ্ছে যে এই তথ্যগুলো তো হাওয়ায় ভেসে আসে না, আর এই তথ্যগুলো তো আমি বসে বসে বাসাতে বানাইনি। মানে এটা কেউ যদি মনে করে তাহলে সে মনে করে শান্তি পেতে পারে। এই তথ্যগুলো তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে সেখান থেকেই পাওয়া, এবং এটা তো অথেন্টিক খবর। আমার সোর্স গুলো তো আর আমার সাথে আর রসিকতা করছে না। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিত বা এই ঘটনা যে ঘটছে এটা ওয়াকারুজ্জামানের তো অজানা নয়। তো তিনি এইটার ব্যাপারে ভেতরে কি করছেন, তিনি যারা তাকে গালি দিচ্ছে তাদেরকে বলছে যে এরা ছোট বাচ্চা, এরা কিছু বুঝতে পারছে না, এরা বড় হলে বুঝবে। যার বয়স 35-40 গালিগালাজ করছে তারা আর কত বড় হবে? ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে যে আমি আর কত বড় হব বাবা ঠাকুর, আমার মাথা সেই আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। ব্যাপারটা ওরকম যে আমি ওই 3 প্রহরের বিলটা মানে দেখবো কবে? হ্যাঁ, 30 বছর ধরে তো অপেক্ষা করছি। ওই সুনীলের কবিতার মতো হয়ে গেছে ব্যাপারটা। সুতরাং ওয়াকারের ভবিষ্যৎটা আমি এর আগেও বলেছি যে তাকে হত্যার জন্য, তাকে সেখান থেকে সরানোর জন্য, গ্রেফতারের জন্য, আমি ঠিক জানি না এই মানুষটা আইদার প্রচন্ড বুদ্ধিমান আর আদারওয়াইজ একেবারে বিপরীত একটা আস্ত বোকা, কিংবা তিনি পরিস্থিতি বুঝতে পারছেন না, দুইটার একটা। কারণ আমি আর এর বাইরে আমার জন্য ভাবাটা খুবই কঠিন যে বাংলাদেশের যেই সিচুয়েশনটা বর্তমানে চলছে, ইনক্লুডিং তাকে হত্যা করবার সিচুয়েশন সহ, এই অবস্থাতে তিনি এভাবে মোমের মূর্তির মতো বসে আছেন আর তিনি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন বা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন,